জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। तफात जाओ, तफात जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है, तफात जाओ। গল্প শাখির আজকের নিবেদন রবীন্দ্রনাথের একটি রহস্য গল্প ক্ষুদিত পাষাণ। এই গল্পটি রবীন্দ্রনাথ লিখেছিলেন 1895 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন একসময় তাঁর দাদা সত্যেন্দ্রনাথের কাছে গুজরাটের আহমেদাবাদে কিছুদিন ছিলেন, তখন সেখানে শাহজাহানের শাহীবাগের মতিশাহী মহলের প্রাসাদ থেকে প্রভাবিত হয়ে তিনি এই গল্পটি লিখেছিলেন। এই রকমই শোনা যায়। মূল গল্পটা কোনো পরিবর্তন না করে আমরা অনেক শব্দ আর বাক্য বদলে সহজ বাংলায় করে নিয়েছি। এছাড়া আমরা কিছু শব্দ আর বাক্য যোগ করে নিয়েছি শ্রোতাদের সুবিধার জন্য। বিধিবদ্ধ সতর্কীকরণ: মদ্যপান আর ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে হানিকর। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ক্ষুদিত পাষাণ। আমি আর আমার এক আত্মীয় পুজোর ছুটিতে বেরিয়ে কলকাতায় ফিরছিলাম। এই সময় ট্রেনে এই ভদ্রলোকের সাথে আলাপ হয়। আমার আত্মীয়টি ছিলেন থিওসফিস্ট, মানে উনি পুনর্জন্ম, আধ্যাত্মিক বিবর্তন এইসবে বিশ্বাস করতেন। যাই হোক, আমরা আমাদের নতুন আলাপ হওয়া সহযাত্রীর কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে গেলাম। পৃথিবীর সমস্ত বিষয় নিয়েই তিনি এমনভাবে আলোচনা করতে লাগলেন যেন পৃথিবীর সমস্ত ব্যাপারে সবাই তার মত নিয়েই সব কাজ করে। পৃথিবীতে এমন সব ঘটনা ঘটছে, রাশিয়ানরা যে এতখানি এগিয়ে গেছে, ইংরেজ দেশে এই সব গোপন মতলব রয়েছে, দেশীয় রাজারাজরাদের মধ্যে যে একটা খিচুড়ি পেকে উঠেছে, এই সমস্ত কিছু না জেনে এতদিন আমরা পুরো নিশ্চিন্ত ছিলাম। উনি এখন আমাদের ভাবিয়ে তুললেন। ভদ্রলোক একটু হেসে বললেন, There happen more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. আমরা এই ভদ্রলোকের রকম সকম দেখে অবাক হয়ে গেলাম। ভদ্রলোক কখনো বিজ্ঞান নিয়ে কথা বলেন, কখনো বেদের ব্যাখ্যা করেন, আবার কখনো ফার্সি বয়াত আওড়াতে থাকেন। বিজ্ঞান, বেদ এবং ফার্সি ভাষায় আমাদের কোনো দখল ছিল না বলে ওনার উপর আমাদের ভক্তি বাড়তে লাগলো। এমনকি আমার থিওসফিস্ট আত্মীয়টি তার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমাদের এই সহযাত্রীর সাথে কোনো এক রকমের অলৌকিক ব্যাপারে কিছু একটা যোগ আছে, কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি বা ওই রকম একটা কিছু। গাড়িটা এসে জাংশনে থামলে আমরা দ্বিতীয় গাড়িটার জন্য ওয়েটিং রুমে জড়ো হলাম। তখন রাত 10:30। ট্রেন লাইনে কিছু গন্ডগোলের জন্য ট্রেন অনেক দেরিতে আসবে শুনলাম। আমি ইতিমধ্যে টেবিলের ওপরে বিছানা পেতে ঘুমোবার চিন্তা করছি। এমন সময় অসামান্য ভদ্রলোকটি বললেন, আপনাদের একটা গল্প বলি, এটা আমার জীবনে ঘটেছিল। বলে এই গল্পটা আমাদের বলতে শুরু করলেন। সেই রাতে আমার আর ঘুম হলো না। প্রশাসনের সাথে দু একটা ব্যাপারে কিছু মতবিরোধ হয়েছিল বলে আমি জুনাগড়ে কাজ ছেড়ে দিয়ে হায়দ্রাবাদে নিজাম সরকারের চাকরি নিলাম। আমার কম বয়স আর মজবুত স্বাস্থ্য দেখে আমাকে বড়িচে তুলোর মাসুল আদায়ে নিযুক্ত করা হলো। বড়ির জায়গাটা খুবই সুন্দর। নির্জন পাহাড়ের নিচে বড় বড় জঙ্গলের ভেতর দিয়ে সুস্তা নদীটা নিপুণা নর্তকীর মতো এদিক ওদিক এঁকে বেঁকে নাচতে নাচতে বয়ে গেছে। ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো দেশ্য সিঁড়ির একটা ঘাটের ওপরে একটা শ্বেত পাথরের প্রাসাদ খাড়া পাহাড়ের তলায় একলা দাঁড়িয়ে রয়েছে। কাছাকাছি কোথাও লোকালয় নেই। বড়িচের তুলোর বাজার আর গ্রাম এখান থেকে দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগ বিলাসের জন্য প্রাসাদটা এই নির্জন জায়গায় তৈরি করিয়েছিলেন। তখন স্নানের ফোয়ারার মুখ থেকে গোলাপের গন্ধ ভরা জল বেরিয়ে আসতো, আর তরুণী পার্শ্বিক মেয়েরা
সেই ঠান্ডা স্থানের ঘরে পাথরের ওপরে বসে জলাশয়ের নির্মল জলে তাদের কোমল পা দুটো ডুবিয়ে স্নানের আগে চুল খুলে দিয়ে কোলে সেতার নিয়ে আঙুর ক্ষেতের গজল গাইতো। এখন আর সে ফোয়ারা থেকে জল পড়ে না, সে গান নেই, শ্বেত পাথরের ওপরে শুভ্র পায়ের সুন্দর আঘাত পড়ে না। এখন এটা আমার মতো একলা মাসুল কালেক্টরের অতি বিশাল অতি শূন্য থাকার জায়গা। কিন্তু অফিসে বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে এই প্রাসাদে থাকতে বারবার নিষেধ করেছিল। বলেছিল, ইচ্ছে হয়তো দিনের বেলা থাকবেন, কিন্তু কখনো এখানে রাত্রিবাস করবেন না। আমি হেসে ও কথা উড়িয়ে দিলাম। ভৃত্যেরা বলল, সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, কিন্তু রাতে এখানে থাকবে না। আমি বললাম, ঠিক আছে। এই বাড়ির এমন বদনাম ছিল যে রাতে চোরও এখানে আসতে ভয় পেত। প্রথম এসে এই পরিত্যক্ত পাথরের প্রাসাদের নির্জনতা আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চেপে থাকত। আমি যতটা পারতাম বেশিরভাগ সময় প্রাসাদের বাইরে থেকে সারাদিন কাজ করে রাতে ঘরে ফিরে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই বাড়িটার একটা অপূর্ব নেশা আমাকে ক্রমশ ধরতে লাগলো। আমার সে অবস্থা বর্ণনা করা কঠিন, আর লোককে বিশ্বাস করানো শক্ত। সমস্ত বাড়িটা একটা জীবন্ত বস্তুর মতো আমাকে তার মায়ায় অল্পে অল্পে যেন দুর্বল করতে লাগলো। তখন গ্রীষ্মকালে বাজার নরম, হাতে বিশেষ কাজ নেই। সূর্য ডোবার কিছুক্ষণ আগে আমি সেই নদীর ঘাটের একেবারে তলার সিঁড়িতে একটা আরাম কেদারা নিয়ে বসেছি। তখন সুস্তা নদীর জল অনেক কমে এসেছে। ওপারে অনেকখানি জায়গা বিকেলের আলোয় রঙিন হয়ে উঠেছে। এপারে ঘাটের তলায় পরিষ্কার জলের মধ্যে নুড়ি পাথরগুলো ঝিকমিক করে জ্বলছে। সেদিন হাওয়া ছিল না। কাছের পাহাড়ের বনতুলসী, পুদিনা আর মৌরির জঙ্গল থেকে একটা ঘন সুগন্ধ উঠে স্থির আকাশটাকে ভারাক্রান্ত করে রেখেছে। সূর্য যখন পাহাড়ের চূড়োর পেছনে নেমে গেল, সঙ্গে সঙ্গে দিনের পালা শেষ হয়ে একটা লম্বা ছায়া নেমে এলো। এখানে পাহাড়ের আড়াল থাকার জন্য সূর্য অস্তে যাবার সময় যে আলো আর অন্ধকারের একটা লুকোচুরি খেলা হয়, সেটা বেশিক্ষণ থাকে না। ঘোড়ায় চড়ে একটু বেরিয়ে আসবো চিন্তা করে উঠবো করছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। পিছনে ফিরে দেখলাম কেউ নেই। শোনার ভুল হয়েছে মনে করে আবার ফিরে এসে বসতেই এবারে অনেকগুলো পায়ের শব্দ শুনতে পেলাম, যেন অনেকে মিলে কোলাহল করতে করতে নেমে আসছে। একটু ভয়ের সাথে একটা অদ্ভুত পুলক মিশে আমার পুরো শরীর ভরে দিল। যদি আমার সামনে আমি কাউকেই দেখতে পেলাম না, তাও স্পষ্ট মনে হলো যে এই গ্রীষ্মের সন্ধ্যেবেলা একদল আমার প্রিয় নারী সুস্তার জলে স্নান করতে নেমেছে। যদিও সেই সন্ধ্যেবেলা নিস্তব্ধ পাহাড়ের নিচে নদীর তীরে নির্জন প্রাসাদে কোথাও কোনো শব্দ ছিল না, তাও যেন আমি স্পষ্ট শুনতে পেলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক কলহাস্যের সাথে পরস্পরের দ্রুত অনুধাবন করতে করতে আমার পাশ দিয়ে স্নানার্থিনীরা চলে গেল। আমাকে যেন লক্ষ্যই করলো না। তারা যেমন আমার কাছে অদৃশ্য, আমিও যেন তেমনই ওদের কাছে অদৃশ্য। নদীটা কিছুক্ষণ আগের মতোই শান্ত ছিল, কিন্তু এই মুহূর্তে আমার স্পষ্ট মনে হলো যে সুস্তার অগভীর জল অনেকগুলো চুরি পড়া হাতের নাড়াচাড়ায় চঞ্চল হয়ে উঠেছে। সখীরা হাসতে হাসতে পরস্পরের গায়ে জল ছুঁড়ে মারছে, আর তাদের পায়ের আঘাতে জলের বিন্দুগুলো মুক্ত বৃষ্টির মতো আকাশে ছড়িয়ে পড়ছে। আমার বুক কাঁপতে লাগলো। সে উত্তেজনা ভয়ের, না আনন্দের, না কেবল কৌতূহলের, ঠিক বুঝতে পারলাম না। বড় ইচ্ছে করতে লাগলো ভালো করে দেখি, কিন্তু সামনে দেখার মতো কিছুই ছিল না। মনে হলো ভালো করে কান পাতলেই ওদের কথা সমস্ত স্পষ্ট শোনা যাবে, কিন্তু একান্ত মনে কান পেতে
ঝিঝির ডাকি কেবল শোনা যাচ্ছে। মনে হলো 250 বৎসরের পুরনো কালো জবনিকা ঠিক আমার সামনে দুলছে। ভয় ভয় একটা ধাপ তুলে ভিতরে উঁকি মারলাম। বৃহৎ সভা বসেছে, কিন্তু গাঢ় অন্ধকারে কিছুই দেখা গেল না। হঠাৎ গুমট ভেঙে গিয়ে হু হু করে একটা হাওয়া দিল। সুস্তার শান্ত জল অপসরী কেশদামের মতো কুঞ্চিত হয়ে উঠল, আর সন্ধ্যের ছায়া ঢাকা বনভূমি এক মুহূর্তে একসঙ্গে কেঁপে উঠে যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। স্বপ্নই হোক বা সত্যি, 250 বৎসরের অতীত থেকে প্রতিফলিত হয়ে আমার সামনে যে এক অদৃশ্য মরীচিকার আবির্ভাব হয়েছিল তা চকিতের মধ্যে হারিয়ে গেল। যে মায়াবিনীরা আমার গায়ের ওপর দিয়ে অশরীরী পায়ে ছুটে গিয়ে সুস্তার জলে ঝাঁপ দিয়েছিল, তারা কিন্তু ভিজে আঁচলে জল নিংড়তে নিংড়তে আমার পাশ দিয়ে উঠে গেল না। হাওয়া যেরম করে গন্ধ উড়িয়ে নিয়ে যায়, বসন্তের এক নিঃশ্বাসে তারা তেমন করে উড়ে গেল। তখন আমার ভয় হতে লাগলো যে হঠাৎ আমাকে নির্জনে একলা পেয়ে কবিতা দেবী হয়তো আমার কাঁধে এসে ভর করলেন। আমি বেচারা তুলোর মাসুল আদায় করে খেটে খাই, সর্বনাশিনী এবার হয়তো আমার মুন্ডপাত করতে এলেন। ভাবলাম ভালো করে পেট ভরে খেতে হবে, খালি পেটে থাকলেই সব রকমের দুরারোগ্য অসুখ এসে চেপে ধরে। আমি আমার খানসামাকে ডেকে প্রচুর তেল ঘি মশলা দিয়ে রীতিমতো মোগলাই খাবার বানানোর হুকুম করলাম। পরদিন সকালে আমার গতকালের সব ঘটনাগুলো খুব হাস্যকর মনে হলো। মনে স্বস্তি নিয়ে সাহেবদের মতো সোলার টুপি পরে নিজের হাতে ঘোড়ার গাড়ি হাঁকিয়ে গড়গড় শব্দে নিজের কাজে বেরিয়ে গেলাম। সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখবার দিন, তাই বাড়ি ফিরতে দেরি হবার কথা। কিন্তু সন্ধে হতে না হতেই আমি বাড়ি যাবার একটা টান অনুভব করতে পারলাম। কি টানছে বলতে পারবো না, কিন্তু মনে হলো যে আর দেরি করা উচিত হবে না, সকলে আমার জন্য বসে আছে। রিপোর্ট অসমাপ্ত রেখে টুপি মাথায় দিয়ে সন্ধ্যের অন্ধকার নির্জন পথ ঘোড়ার গাড়ির আওয়াজে চমকিয়ে দিয়ে সেই পাহাড়ের নিচে নিস্তব্ধ প্রকাণ্ড অন্ধকার প্রাসাদে গিয়ে উপস্থিত হলাম। সিঁড়ির ওপরে সামনের ঘরটা প্রকাণ্ড বড়, 3 সারি বড় বড় থামের ওপর কারুকার্য করা খিলান বিস্তীর্ণ ছাদটাকে ধরে রেখেছে। এই প্রকাণ্ড ঘরটাতে বিপুল শূন্যতা, তাই রাত দিন গম গম করে। সেদিন সন্ধ্যার একটু আগে যখন প্রদীপ জ্বালানো হয়নি, আমি বিরাট ভারী দরজা ঠেলে ওই ঘরে ঢুকলাম। অমনি মনে হলো যে ঘরের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেছে, যেন হঠাৎ সভা ভেঙে চারিদিকে দরজা জানলা দিয়ে কে কোথায় পালিয়ে যাচ্ছে। আমি কোথাও কিছু দেখতে না পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। সারা শরীর একটা অদ্ভুত আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল, যেন অনেক দিন ধরে ভুলে থাকা মাথার সুগন্ধি তেলের আর আতরের হালকা গন্ধ আমার নাকে এসে ঢুকলো। আমি সেই অন্ধকার নির্জন ঘরে পাথরের প্রাচীন থামগুলোর মাঝখানে দাঁড়িয়ে শুনতে পেলাম বাইরে ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের ওপর এসে পড়ছে। সেতারে কি একটা সুর বাজছে, কোথাও বা স্বর্ণালঙ্কারের আওয়াজ, কোথাও নুপুরের নিক্কণ, কখনো বা বৃহৎ তামার ঘণ্টায় প্রহর বদলানোর শব্দ। অতি দূরে নহবতের আলাপ, বাতাসের দোলায় ঝাল লণ্ঠনের ঠুনঠুন আওয়াজ, বারান্দায় খাঁচার বুলবুলের গান, বাগানে পোষা সারস পাখির ডাক। আমার চারদিকে একটা প্রেত লোকের রাগিনী সৃষ্টি হতে লাগলো। আমার এমন একটা ঘোর লাগলো যে মনে হলো এই অস্পৃষ্ট অগম্য অবাস্তব ব্যাপারটাই জগতে একমাত্র সত্যি, আর সবকিছুই মিথ্যে মরীচিকা। আমি যে আমি, অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক তমুকের জ্যেষ্ঠ পুত্র, তুলোর মাসুল সংগ্রহ করে মাসে 450 টাকা মাইনে পাই, আমি যে টুপি আর খাটো কুর্তা পরে টাঙা হাঁকিয়ে অফিস যাই, এই সমস্তই আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যে বলে মনে হতে লাগলো
যে আমি সে বিশাল নিস্তব্ধ অন্ধকারে ঘরের মাঝখানে দাঁড়িয়ে হেসে উঠলাম। তখনই আমার ভৃত্য কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে ঘরে ঢুকলো। সে আমাকে পাগল মনে করলো কিনা জানি না, কিন্তু আমার মনে পড়ে গেল যে আমি অবশ্যই তমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকচন্দ্রই। এটাও মনে করলাম যে আমাদের কবিরাই একমাত্র বলতে পারবেন যে জগতের ভেতরে বা বাইরে কোথাও একটা ফোয়ারা চিরকাল ধরে জল বের করে যাচ্ছে কিনা, আর অদৃশ্য আঙুল দিয়ে কোথাও কোনো মায়াবী সেতারে অনন্ত সুর বাজছে কিনা। আর এই কথা নিশ্চয়ই সত্যি যে আমি বরিচের বাজারে তুলোর মাসুল আদায় করে মাসে 450 টাকা মাইনে পাই। তখন আবার আমি টেবিলের উপরে রাখা ল্যাম্পের আলোর কাছে খবরের কাগজটা পড়বার জন্য নিয়ে গেলাম, আর আমার একটু আগের নেশাগ্রস্ত অবস্থার কথা মনে করে হাসতে লাগলাম। খবরের কাগজটা পড়ে আর মোগলাই খাবার খেয়ে ল্যাম্পের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। অন্ধকার জঙ্গল দিয়ে ঘেরা পাহাড়ের মাথায় একটা অতি উজ্জ্বল তারা 1000 কোটি যোজন দূরের আকাশ থেকে আমার সে অতি সাধারণ খাটের উপর শুয়ে থাকা শ্রীযুক্ত মাসুল কালেক্টরের দিকে আমার সামনের খোলা জানলা দিয়ে একদৃষ্টে তাকিয়ে রয়েছে। এটা চিন্তা করে আমি একটু বিস্ময় আর কৌতুক অনুভব করলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, এক সময় হঠাৎ শিউরে উঠে জেগে গেলাম। ঘরে যে কোনো আওয়াজ হয়েছিল তা নয়, কোনো লোক যে ঢুকেছিল তাও নয়। ততক্ষণে অন্ধকার পাহাড়ে মাথা থেকে ওই তারাটা অদৃশ্য হয়ে গেছে। আকাশে এক ফালি চাঁদ, তার খুবই অল্প আলোটা মনে হলো খুব ইতস্তত করে জানলা দিয়ে আমার ঘরে ঢুকছে। কাউকে দেখতেও পেলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হলো যে কেউ আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি এবার পুরো জেগে উঠলাম। দেখলাম একটি মেয়ে, সে কোনো কথা না বলে খালি তার হাতের আংটি পরা আঙুলগুলোর ইশারায় খুব সাবধানে আমাকে তার পেছন পেছন যেতে বলল। আমি অত্যন্ত চুপি চুপি উঠলাম। 100-র বেশি ঘর নিয়ে এই প্রাসাদ, যেখানে চারিদিকে শূন্যতা, কোনো ধ্বনি নেই, কেবল প্রতিধ্বনি, যেখানে আমি ছাড়া কোনো জনপ্রাণী নেই। তাও পদে পদে কেন জানি না ভয় হতে লাগলো, পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের বেশিরভাগ ঘরই বন্ধ থাকতো, আর সেই সব ঘরে আমি কোনোদিন ঢুকিনি। সেই রাতে নিঃশব্দে শ্বাস চেপে রেখে ওই অদৃশ্য মেয়েটির পেছন পেছন আমি যে কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম আজ তা স্পষ্ট করে বলতেই পারবো না। আমি যে কত সংকীর্ণ অন্ধকার পথ দিয়ে, কত দীর্ঘ বারান্দা দিয়ে, কত বিশাল সভাঘরের সামনে দিয়ে, গোপন কত ঘর পেরিয়ে চলতে লাগলাম তার ঠিকানা নেই। আমার সামনের মেয়েটিকে আমি চোখে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার চেহারাটা আমার চোখের সামনে ছিল। আরব রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে তার নিটোল শ্বেত পাথরের মতো হাত দেখা যাচ্ছিল। তার টুপি থেকে একটা সূক্ষ্ম কাপড়ের আবরণ তার মুখে এসে পড়েছিল। তার কোমরে ছিল একটা বাঁকা ছুরি। আমার মনে হলো যেন আরব্য উপন্যাসের সহস্র রজনীর এক রজনী উপন্যাস লোক থেকে উড়ে এসেছে। আমি যেন অন্ধকার রাতে ঘুমিয়ে পড়া বাগদাদের এক সরু রাস্তা দিয়ে এক ভয়ঙ্কর অভিসারে বেরিয়েছি। অবশেষে ওই মেয়েটি একটা ঘন নীল পর্দার সামনে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেন নিচের দিকে আঙুল নির্দেশ করে আমাকে কিছু দেখাতে চাইল। নিচে কিছুই ছিল না, কিন্তু ভয় আমার বুকের রক্ত জমে গেল। আমি অনুভব করলাম সেই পর্দার সামনে মাটিতে কিংখাবে সাজ পড়া এক ভীষণ কাফরি খোঁজা কোলের ওপর খোলা তলোয়ার নিয়ে দুপা ছড়িয়ে বসে বসে ঝুলছে। মেয়েটি হালকা পায় তার 2 পা ডিঙিয়ে পর্দায় একটা কোণ তুলে ধরল।
ভেতরে একটা পারস্যের গালিচা পাতা ঘরের একটা অংশ দেখা গেল। তক্তাপোষের ওপর কে বসে আছে সেটা দেখা গেল না, কেবল জাফরানি রঙের পাজামার নিচে জরির নাগরাই পরা সুন্দর দুটো পা গোলাপি মখমল আসনের ওপর অলসভাবে পড়ে রয়েছে দেখতে পেলাম। মেঝের একপাশে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারঙ্গি এবং প্রচুর আঙুরের গুচ্ছ সাজিয়ে রাখা রয়েছে, আর তার পাশে দুটো ছোট ছোট পেয়ালা ও একটি সোনালী মদিরার কাঁচপাত্র অতিথির জন্য অপেক্ষা করে রয়েছে। ঘরের ভেতর থেকে একটা অপূর্ব ধূপের মাদক সুগন্ধি ধোঁয়া এসে আমাকে বিহ্বল করে দিল। কাঁপা কাঁপা বুকে সেই খোঁজা ছড়ানো পা দুটো যেই পার হতে গেলাম, অমনি সে চমকে জেগে উঠল। তার কোলের ওপর তলোয়ারটা পাথরের মেঝেতে সশব্দে পড়ে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে চমকে উঠে দেখলাম আমি আমার খাটের ওপর ঘরমাক্ত শরীরে বসে আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের আধখানা চাঁদ রাত জাগা রোগীর মতো ম্লান হয়ে গেছে এবং আমাদের পাগলা মেহের আলী তার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাৎ যাও করে চিৎকার করতে করতে হেঁটে যাচ্ছে। এইভাবে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি হঠাৎ শেষ হলো, কিন্তু এখনো 1,000,000 রজনী বাকি আছে। আমার দিনের সাথে আমার রাত্রির একটা বিরোধ বেঁধে গেল। দিনের বেলায় ক্লান্ত দেহে কাজে যেতাম আর স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিশাপ দিতাম। আবার সন্ধ্যের পরে আমার দিনের বেলার কর্মময় অস্তিত্বটাকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যে আর হাস্যকর মনে হতো। সন্ধ্যের পরে আমি একটা নেশার জালে বিহ্বলভাবে জড়িয়ে পড়তাম। শত শত বৎসর পূর্বেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অপূর্ব ব্যক্তি হয়ে উঠতাম। তখন আর সাহেবী খাটো কুর্তা এবং আঁটো প্যান্টেলুনে আমাকে মানাতো না। তখন আমি মাথায় এক লাল মখমলে ফেজ তুলে, ঢিলে পাজামা, ফুলকাটা ঢোলা অঙ্গাবরণ এবং রেশমের দীর্ঘ জামা পরে রঙিন রুমালে আতর মেখে বহু যত্নে সাজতাম এবং সিগারেট ফেলে দিয়ে গোলাপ জল পূর্ণ বৃহৎ আলবোলা নিয়ে এক উঁচু বড় কেদারায় বসতাম, যেন রাত্রে কোনো এক প্রিয়ার সাথে মিলনের জন্য পরম আগ্রহে প্রস্তুত হয়ে থাকতাম। তারপর অন্ধকার যত ঘন হতো তত কি যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে থাকতো তা আমি বর্ণনা করতে পারবো না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলো ছিন্ন অংশ বসন্তের আকস্মিক বাতাসে এই বৃহৎ প্রাসাদের বিচিত্র ঘরগুলোর মধ্যে ঘুরে বেড়াতো। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যেত, তারপরে শেষ আর দেখা যেত না। আমিও সেই ঘূর্ণমান বিচ্ছিন্ন অংশগুলোকে অনুসরণ করে সমস্ত রাত্রি ঘরে ঘরে ঘুরে বেড়াতাম। এই ভাঙা ভাঙা স্বপ্নের আবর্তের মধ্যে এই কচ্ছিত হেনার গন্ধ, কচ্ছিত সেতারের শব্দ, কচ্ছিত সুরভিত হাওয়ার হিল্লোল, এইসবের মধ্যে একটি নায়িকাকে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ শিখার মতো চকিতে দেখতে পেতাম। তারই জাফরান রঙের পাজামা এবং দুটি দুধে আলতা কোমল পায়ে জরির নাগরাই পরা, বক্ষে জরির ফুলকাটা কাঁচুলি, মাথায় একটা লাল টুপি, আর সেটা থেকে সোনার ঝালর ঝুলে তার শুভ্র ললাট ও গাল ঘিরে রেখেছে। সে আমাকে পাগল করে দিয়েছিল। আমি তারই অভিসারে প্রত্যেক রাত্রে নিদ্রার রাজ্যে স্বপ্নের মায়াপুরীর মধ্যে বিপদ সংকুল জটিল পথে ঘরে ঘরে গলিতে গলিতে ঘুরে বেড়াতাম। এক একদিন সন্ধ্যের সময় যখন বড় আয়নাটার দুদিকে দুটো বাতি জেলে যত্ন নিয়ে শাহজাদার মতো সাজছি, এমন সময় হঠাৎ দেখতে পেতাম আয়নায় আমার ছায়ার পাশে ক্ষণিকের জন্য সেই তরুণী রানীর মেয়েটি, তার ছায়া এসে পড়ল। পলকের মধ্যে গ্রীবা ঘুরিয়ে তার ঘন কালো আয়ত চোখের তারায় গভীর আবেগ আর বেদনা ছড়িয়ে সে আমার দিকে তাকালো, আর তার সুন্দর দুটি ঠোঁটের ফাঁকে একটা মৃদু হাসির আভাস দিয়ে তার যৌবন ভরা দেহের ছন্দে আমাকে মুগ্ধ করে
আমার মনের বেদনা বাসনা ও বিভ্রমে বৃদ্ধি করে মুহূর্তের মধ্যে সে আয়নাতেই আবার মিলিয়ে গেল। পাহাড় পর্বত আর বন জঙ্গলের সমস্ত সুগন্ধ লুট করে একটা উদ্দাম হাওয়া তার উচ্ছ্বাসে আমার বাতি দুটো নিভিয়ে দিত। আমি সাজসজ্জা ছেড়ে পুলকিত মনে আমার শয্যায় এসে শুয়ে পড়তাম। আমার চারদিকের সেই হাওয়ার মধ্যে, পর্বত শ্রেণীর সৌরভের মধ্যে যেন অনেক আদর, অনেক চুম্বন, অনেক কোমল হাতের স্পর্শ নির্জন অন্ধকারকে ভরে দিয়ে ভেসে বেড়াতো। কানের কাছে অনেক গুঞ্জন শুনতে পেতাম। আমার কপালে এক সুগন্ধ নিঃশ্বাস এসে পড়ত, আর আমার গালে একটি সুগন্ধি সুকোমল রমণীয় ওড়না বারবার উড়ে এসে স্পর্শ করতে থাকত। অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিনী তার মাদকতা দিয়ে আমার সর্বাঙ্গ বেঁধে ফেলত। আমি গাঢ় নিঃশ্বাস ফেলে অসার দেহে গভীর নিদ্রায় অভিভূত হয়ে পড়তাম। একদিন বিকেলে ঘোড়ায় চড়ে বের হব বলে মনস্থির করলাম। মনে হলো কেউ আমাকে নিষেধ করছে, কিন্তু আমি সেদিন নিষেধ মানলাম না। একটা কাঠের লাঠিতে আমার সাহেবি হ্যাট আর খাটো কুর্তা ঝুলছিল, পেরে নিয়ে সেগুলো পড়তে যাচ্ছি। এমন সময় হঠাৎ একটা ঘূর্ণি হাওয়া সুস্তা নদীর বালি আর শুকনো পাতা উড়িয়ে নিয়ে এসে হাজির হলো, আর আমার সেই কুর্তা আর টুপি উড়িয়ে নিয়ে চলল। সঙ্গে খুব মিষ্টি একটা হাসি হাওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে কৌতুকের সুরের সিঁড়ি বেয়ে উঁচু থেকে উঁচুতে চড়ে সূর্যের আলো কাছে গিয়ে যেন মিলিয়ে গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হলো না, আর সেদিন থেকে খাটো কুর্তা আর সাহেবি হ্যাট পরাই ছেড়ে দিলাম। আবার সেদিন মাঝরাতে বিছানার উপর উঠে বসে শুনতে পেলাম কে যেন গুমড়ে গুমড়ে বুক ফাটা কান্না কাঁদছে। যেন আমার খাটের নিচে, মেঝের নিচে, এই বিশাল পাথরের প্রাসাদেরও তলায় কোনো এক ভিজে অন্ধকার চোরা কুঠুরির ভেতর থেকে কেউ কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কঠিন মায়া, গভীর ঘুম, নিষ্ফল স্বপ্নের সমস্ত দরজা ভেঙে আমাকে ঘোড়ায় তুলে তোমার বুকের মধ্যে আমাকে চেপে রেখে বনের ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে, নদী পার হয়ে তোমার সূর্যের আলোয় উজ্জ্বল ঘরে আমাকে নিয়ে চলো। উদ্ধার করো আমাকে, আমাকে উদ্ধার করো। আমি কি? আমি কেমন করে উদ্ধার করব? আমি এই ঘূর্ণির মতো মুহূর্তে মুহূর্তে বদলে যাওয়া স্বপ্নের ভেতর থেকে এই অদৃশ্য আবেগপ্রবণ কোন সুন্দরীকে তীরে নিয়ে আসব? তুমি কবে ছিলে, কোথায় ছিলে হে ঐশ্বরিক সুন্দরী? তুমি কোন শীতল উৎসের তীরে, খেজুর বনের ছায়ায়, কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্ম নিয়েছিলে? তোমাকে কোন বেদুইন দস্যু ফুল থেকে পাপড়ি ছেঁড়ার মতো মায়ের কোল থেকে ছিনিয়ে দুরন্ত ঘোড়ার ওপর বসিয়ে জ্বলন্ত মরুভূমি পার হয়ে দাসীহাটে বিক্রয়ের জন্য নিয়ে গিয়েছিল? সেখানে কোন বাদশার ভৃত্য তোমার সদ্য ফোটা লাজুক যৌবন দেখে সোনার মোহর দিয়ে তোমাকে কিনে সমুদ্র পার করে তোমাকে সোনার পালকিতে বসিয়ে সুলতানের অন্তঃপুরে নিয়ে গিয়ে তোমায় সুলতানকে উপহার দিয়েছিল? সেখানে সে কি ইতিহাস? সেই সারেঙ্গীর সঙ্গীত, নুপুরের নিক্কণ, আর সুলতানের মদিনার পাত্রে ছুরির ঝলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত। কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুই দিকে দুই দাসী আংটির হীরের ঝিলিক তুলে চামর দোলাচ্ছে। শাহেনশাহ বাদশাহ শুভ্র চরণের তলায় মণিমুক্ত সচিত নাগরাইয়ের কাছে পড়ে রয়েছেন। বাইরে দরজার কাছে যমদূতের মতো হাফসি দেবদূতের মতো সেজে খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে। তারপরে তুমি সেই রক্ত দূষিত ঈর্ষাময় ষড়যন্ত্রে ভরা উজ্জ্বল ঐশ্বর্যের প্রবাহে ভেসে এসে তুমি মরুভূমির ফুলের কুঁড়ি কোন নিষ্ঠুর মৃত্যুর মুখে এসে পড়েছিলে, বা আরো নিষ্ঠুর কোন মহিমার তটে উৎক্ষিপ্ত হয়েছিলে?
এমন সময় হঠাৎ সেই পাগলা তফাৎ মেহের আলী যাও। চিৎকার করে উঠল। सब झूठ है, सब झूठ है। तफात চেয়ে जाओ, দেখলাম সকাল तफात হয়েছে। जाओ, सब झूठ है। যাত্রাসী ডাকের চিঠিপত্র নিয়ে আমার হাতে দিল। तफात जाओ, খানসামা এসে সেলাম করে জিজ্ঞাসা করলো আজকে খাবার কি হবে। सब झूठ है। আমি ভেবে দেখলাম না, এই বাড়িতে আর থাকা যাবে না। সেই দিনই আমার জিনিসপত্র তুলিয়ে নিয়ে অফিস ঘরে গিয়ে উঠলাম। অফিসে বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে ঈশ্বর হাসলো। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো কথা না বলে কাজ করতে লাগলাম। কিন্তু যত বিকেল হয়ে আসতে লাগলো ততই আমি অন্যমনস্ক হতে লাগলাম। মনে হতে লাগলো এখনই কোথাও যেন আমার যাওয়ার আছে। এখনই তুলোর হিসেব করার কাজটা নিতান্ত অনাবশ্যক মনে হলো। নিজামাত ও তো আমার কাছে বিশেষ কিছু বোধ হলো না। যা কিছু বর্তমান, যা কিছু আমার চারদিকে চলছে, ফিরছে, খাটছে, খাচ্ছে, এ সমস্তই আমার কাছে অত্যন্ত দীন, অর্থহীন, অকিঞ্চিতকর বলে মনে হলো। আমি কলম ছুঁড়ে ফেলে বৃহৎ খাতাটা বন্ধ করে তৎক্ষণাৎ টাঙা চড়ে ছুটলাম। দেখলাম টাঙাটা ঠিক গোধূলি মুহূর্তেই নিজে থেকেই সেই প্রাসাদের দরজার সামনে গিয়ে থামলো। আমি দ্রুত পদে সিঁড়িগুলো চড়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আজ সমস্ত নিস্তব্ধ। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে আছে। অনুতাপে আমার মন উদ্বেলিত হয়ে উঠতে লাগলো। কিন্তু কাকে জানাবো, কার কাছে মার্জনা চাইবো, খুঁজে পেলাম না। আমি শূন্য মনে অন্ধকার ঘরগুলোর মধ্যে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছে করতে লাগলো একটা যন্ত্র হাতে নিয়ে কাউকে উদ্দেশ্য করে গান গাই। বলি, কে বন্দি, যে পতঙ্গ তোমাকে ফেলে পালানোর চেষ্টা করেছিল সে আবার মরবার জন্য ফিরে এসেছে। এবার তাকে মার্জনা করো, তার দুই পাখা পুড়িয়ে দাও, পুড়িয়ে ছাই করে দাও। হঠাৎ ওপর থেকে আমার কপালে দুই ফোঁটা চোখের জল পড়ল। সেদিন পাহাড়ের চূড়োয় ঘন মেঘ করে এসেছিল। অন্ধকার অরণ্য আর সুস্তার কালো জল একটা ভীষণ প্রতীক্ষায় স্থির হয়েছিল। জল, স্থল, আকাশ হঠাৎ শিউরে উঠল। অকস্মাৎ প্রচন্ড বিদ্যুতের শিখা নিয়ে একটা ঝড় শিকল ভাঙা উন্মাদের মতো পথহীন সুদূর জঙ্গলের ভেতর দিয়ে আত্মচিৎকার করতে করতে ছুটে এলো। প্রাসাদের বড় বড় শূন্য ঘরগুলো সমস্ত দরজা আছড়িয়ে তীব্র বেদনায় হু হু করে কাঁদতে লাগলো। শ্রাবণের গগনের গান বেদ চমকিয়া যায় খানে খানে সারবরে শিহরিয়া উঠে হায় শ্রাবণের গগনের গান শ্রাবণের গগনের গান বেদ চমকিয়া যায় খানে খানে সারবরে শিহরিয়া উঠে হায় শ্রাবণের গগনের গান। আজ ভৃত্যেরা সবাই অফিসে ছিল, তাই এখানে আলো জ্বালাবার কেউ ছিল না। সেই মেঘাচ্ছন্ন অমাবস্যার রাতে প্রাসাদের ভিতরের ঘন কালো অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট অনুভব করলাম একজন রমণী খাটের পাশে গালিচার উপর উপুর হয়ে পড়ে দুই হাত মুঠো করে নিজের খোলা চুলের রাশি টেনে টেনে ছিঁড়ছে। তার ফর্সা কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। কখনো সে শুষ্ক তীব্র অট্টহাসে হা হা করে হেসে উঠছে, কখনো ফুলে ফুলে কেঁদে উঠছে। দুই হাতে সে বুকের কাঁচুলি ছিঁড়ে ফেলে অনাবৃত বুকে আঘাত করছে। খোলা জানলা দিয়ে গর্জন করে হাওয়া ঢুকছে, আর মুষলধারে বৃষ্টি এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। সমস্ত রাত্রি ঝড়ও থামে না, কান্নাও থামে না। আমি নিষ্ফল পরিতাপে ঘরে ঘরে অন্ধকারে ঘুরে বেড়াতে লাগলাম। কেউ কোথাও নেই, কাকে সান্ত্বনা দেব, কারই প্রচন্ড অভিমান।
এই অশান্ত আক্ষেপ কোথা থেকে উঠছে? পাগল চিৎকার করে বলে উঠল, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। দেখলাম ভোর दफा হয়েছে। जाओ, মেহের दफा আলী जाओ, এই দুর্যোগের দিনেও सब झूठ है, যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করে তার অভ্যস্ত চিৎকার করে চলেছে। सब झूठ है, হঠাৎ আমার মনে হলো सब झूठ है। হয়তো মেহের আলীও আমার মতো এক সময় এই প্রাসাদে থাকতো। दफा এখন जाओ, পাগল হয়ে বেরিয়ে এলেও दफा जाओ, এই পাষাণ রাক্ষসের মোহে এখনো আকৃষ্ট হয়ে প্রতিদিন ভোরে প্রদক্ষিণ করতে আসে। सब झूठ है। আমি তৎক্ষণাৎ সেই বৃষ্টির মধ্যেই পাগলের কাছে ছুটে গেলাম। তাকে জিজ্ঞাসা করলাম, क्या झूठ है রে? সে আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে ঠেলে ফেলে দিয়ে অজগরের কবলে পড়া চারদিকে উড়ে বেড়ানো মহাবিষ্ট পাখিদের মতো চিৎকার করতে করতে প্রাসাদের চারদিকে ঘুরতে লাগলো। दफा जाओ, আর কেবল নিজেকে সতর্ক করার জন্য বারবার বলতে লাগলো, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। আমি সেই ঝড় জলের মধ্যেই পাগলের মতো অফিসে ঢুকে করিম খাঁকে ডেকে বললাম, এসবের কি অর্থ? আমায় খুলে সব বলো। বৃদ্ধ যা বলল তার মর্মার্থ এই, এক সময় এই প্রাসাদে অনেক অতৃপ্ত বাসনা, অনেক উন্মত্ত সম্ভোগের শিখা আলোড়িত হতো। সেই সকল চিত্তদাহে, সেই সকল নিষ্ফল কামনার অভিশাপে এই প্রাসাদের প্রত্যেক পাথরখণ্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে আছে। সজীব মানুষ পেলে তাকে লালায়িত পিশাচির মতো খেয়ে ফেলতে চায়। যারা 3 রাত্রি বা তার বেশি ওই প্রাসাদে থেকেছে তাদের মধ্যে কেবল মেহের আলী পাগল হয়ে বেঁচে বেরিয়ে এসেছে। ও ছাড়া আর কেউ তার গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আমার উদ্ধারে কি কোনো পথ নেই? বৃদ্ধ বলল, একটা মাত্র উপায় আছে, কিন্তু তা অত্যন্ত কঠিন। সেটা সম্বন্ধে আপনাকে বলছি, কিন্তু তার আগে ওই প্রাসাদের একটি কৃতদাসীর পুরনো ইতিহাস বলা আবশ্যক। তেমন আশ্চর্য আর তেমন হৃদয় বিদারক ঘটনা সংসারে আর কখনো ঘটেনি। এমন সময় কুলিরা এসে খবর দিল আমাদের ট্রেন আসছে। এত শীঘ্র? তাড়াতাড়ি বিছানাপত্র বাঁধতে বাঁধতে ট্রেন এসে পড়ল। সেই গাড়ির ফার্স্ট ক্লাসে একটি ইংরেজ সবে ঘুম থেকে উঠে জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়ার চেষ্টা করছিল। আমাদের সহযাত্রীকে দেখেই হলো হলো বলে চিৎকার করে উঠল এবং নিজের কামরায় তুলে নিল। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। ওই ভদ্রলোকটির আর খবর পেলাম না, আর গল্পটাও শেষ শোনা হলো না। আমি বললাম, লোকটা আমাদেরকে বোকা দেখে মজা করে গেল, গল্পটা আগাগোড়াই বানানো। আমার আত্মীয়টি বললেন, এখন তুমি সত্যি একটা আস্ত বোকার মতো কথা বলছো। আমি বললাম, কেন? তুমি জগতের সব কিছু জানো। আরে সব না জানলেও এইটুকু জানি যে ওই লোকটি যা গল্পটা করে গেল তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। স্রেফ ভুল মেরেছে। তুমি দুপাটা ইংরেজি আর দুপাটা বিজ্ঞান পড়ে মনে করছো সব জেনে গেছো। এই ভদ্রলোক তোমার থেকে 100 গুণ বেশি শিক্ষিত। হ্যাঁ, ওর শিক্ষা তোমার মতো কুসংস্কারগ্রস্ত লোকদের বোকা বানানোর জন্য খুব কাজে লাগবে। এই মুখ সামলে কথা বলবে, নিজেকে বেশি শিক্ষিত মনে করো না। এই তর্কটা চলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত আমরা কলকাতায় পৌঁছলাম। আর এই তর্ক নিয়ে আমার থিওসফিস্ট আত্মীয়ের সাথে চিরদিনের মতো বিচ্ছেদ ঘটে গেল। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে আর মৃত্যু 7ই অগস্ট 1941 খ্রিস্টাব্দে। কণ্ঠসঙ্গীতে রাধারানী আর ইরানী রমণীর চরিত্রে ইন্দ্রাণী, শব্দ সম্পাদনায়, প্রেক্ষাপট অঙ্কনে আর ইংরেজি সাবটাইটেল সম্পাদনায় কৌশানী। গল্পটির পরিকল্পনায় শুদ্ধ বাংলা থেকে চলিত বাংলায় আর বাংলা থেকে ইংরেজি অনুবাদে
শব্দগ্রহণে আর পুরুষ চরিত্রগুলিতে অভিনয়ে আমি কুনাল। আমরা আবার সামনের শনিবার আপনাদের কাছে আসবো নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।